হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পাঁচের পাঠশালা। পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। দেখো, আজকে আমরা পিডিএসটি এএনএম এবং জিএনএম এর উপর ভিত্তি করে নার্সিং ব্যাচ কিন্তু আমরা তোমাদের সামনে 2025 সালে কিন্তু নিয়ে চলে এসেছি। অলরেডি আমাদের এএনএম এবং জিএনএম ব্যাচ কিন্তু অফলাইনে ক্লাস চলছে। তোমরা যদি সেই ক্লাসে অ্যাটেন্ড করতে চাও, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো। তো দেখো, আজকে আমি তোমাদের জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্র কিন্তু নিয়ে এসেছি 2022 সালে। দেখো, 2022 সালের জিকে কোশ্চেন পেপার কি ধরনের এসেছে এছাড়া তোমরা আমার কাছে পাবে 2023-2024 সালের কোশ্চেন পেপার জিকে থেকে। তোমাদের আমি আপকামিং ভিডিওতে করিয়ে দেবো সেগুলি। তো তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাস অবশ্যই দেখবে এবং ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো কি বললাম, 2022 সালের নার্সিং এএনএম এবং জিএনএম ব্যাচের কিন্তু কোশ্চেন পত্র তোমাদের জন্য নিয়ে এসেছি। তো শুধু কোশ্চেন পত্র থাকছে না, তার সঙ্গে সেই কোশ্চেনের ডিটেলসে আমি করিয়ে দিব, মানে ওই রিলেটিভ বিভিন্ন যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করিয়ে দেব। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, বিজ্ঞানের একটি শাখা, কি বললাম, বিজ্ঞানের একটি শাখা যেটা নাম হচ্ছে এন্টোমোলজি। বিষয় হলো, মানে এন্টোমোলজি কোন উদ্ভিদ বা প্রাণীর নাম, আমরা যাকে এন্টোমোলজি বলছি। দেখো, এএনএম এবং জিএনএম 2022 সালের প্রশ্নপত্র এটি। অপশনগুলো দেখে নিই। উদ্ভিদের সৃষ্টি ও ইতিহাস, 2 নম্বরে রয়েছে কি মানবজাতির প্রকৃতি, 3 নম্বরে আমাদের কি রয়েছে পোকামাকড়, 4 নম্বরে কি রয়েছে বা ডি নম্বরে কি রয়েছে প্রস্তরের গঠন। তো বিজ্ঞানের একটি শাখা যেটাকে আমরা এন্টোমোলজি বলছি, সেটা কি? অপশন নাম্বার দেখো সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পোকামাকড়ের কে আমরা এন্টোমোলজি বলে থাকি, মানে বিজ্ঞান সমস্ত নাম। দেখো, এছাড়াও গুরুত্বপূর্ণ বিজ্ঞান সমস্ত নাম এনেছি, যেমন হচ্ছে ধানের বিজ্ঞান সমস্ত নাম কি? ওরাইজা সাটাইভা। ধানের বিজ্ঞান সমস্ত নাম কি বললাম? ওরাইজা সাটাইভা। নেক্সট দেখো কি রয়েছে, মশার বিজ্ঞান সমস্ত নাম কি? অ্যানোফিলিস স্টিভেনসি। এরপরে দেখো কি রয়েছে, মানুষের তোমরা সকলে জানো ভীষণ গুরুত্বপূর্ণ, মানুষের বিজ্ঞান সমস্ত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এছাড়াও গেছে দেখো পেয়ারার বিজ্ঞান সমস্ত নাম কি? প্রেসিডিয়াম। কি রয়েছে, গুয়াজাভা। এবং বানরের রয়েছে আমাদের বানরের বিজ্ঞান সমস্ত নাম, সেটা কি? মেকাকা মুলাটা। তো এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিজ্ঞান সমস্ত নাম, যেগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের অলরেডি দেয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো 2022 সালের এএনএম জিএনএম আসা প্রশ্ন জিকে থেকে। অপশনগুলো দেখে নেই। মেরুদণ্ড, অপশন নাম্বার বি তে কি রয়েছে সেরিবেলাম, অপশন নাম্বার সি তে রয়েছে সেরিব্রম, অপশন নাম্বার ডি তে রয়েছে ব্রেন স্টেম। তো মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো কি? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, সেরিব্রাম। সেরিব্রাম হলো মস্তিষ্কের, মানে আমাদের মাথার সবথেকে বড় কি বলবো, মানে হচ্ছে অংশ, তাই না? এছাড়াও দেখো কি রয়েছে, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হলো গুরু মস্তিষ্ক, আর মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো লিভার বা যকৃৎ। তাহলে বোঝা গেল মানব মস্তিষ্কের কি বললাম, মানব মস্তিষ্কের বড় অংশটি হলো গুরু মস্তিষ্ক, আর মানব দেহের সবচেয়ে বড় অংশ হলো লিভার বা যকৃৎ। মনে রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, মানব দেহে বৃহত্তম অস্থি কোনটি? যেটা 2022 সালে আসা এএনএম জিএনএম প্রশ্নপত্র জিকে থেকে। কি রয়েছে, হিউমেরাস, ফিমার, প্লোকক্স এবং ক্যালকেনিয়াস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার তোমরা সকলেই জানো, অপশন বি সঠিক অ্যান্সার, ফিমার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটাকে আমরা ফিমার বলি। মানবদেহের বৃহত্তম অস্থি উরু অস্থি, যেটাকে আমরা ইংলিশে বলি ফিমার। নেক্সট দেখো, বৃহত্তম হচ্ছে ফিমার, যেটা আমি বললামই। মানবদেহের ক্ষুদ্রতম কি রয়েছে? স্টেপিস।
হুমেরাস, বাহুর উপরে অংশের লম্বা হাড়। আর কি ক্যালকেনিয়াস, যেটাকে আমরা এই যে সবার শেষে দেওয়া রয়েছে, ক্যালকেনিয়াস হলো পায়ের গোড়ালি, এটাকে আমরা কি বলি, ক্যালকেনিয়াস। ওকে, নেক্সট দেখো কি রয়েছে প্রশ্ন, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? এটা এবং জিএনএম এর 2022 সালে আসা প্রশ্ন, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? ওকে, অপশনগুলো দেখে নিই, ব্যাঙ্গালোর, আগ্রা, যোধপুর, দিল্লি। তো ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়, তাই তো? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যোধপুর। যোধপুর কোথায় অবস্থিত? দেখো যোধপুর কিন্তু আমরা যদি দেখি, যোধপুর হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত। কোথায়? রাজস্থান। দেখো রাজস্থানে আমাদের কিন্তু আবার পিঙ্ক সিটিও রয়েছে, তাই না? রাজস্থানের জয়পুর, কি বললাম, রাজস্থানের জয়পুর, রাজস্থানের জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি, রাজস্থানের জয়পুর হচ্ছে আমাদের পিঙ্ক সিটি। ওকে, এছাড়াও দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু শহর, যেমন বারাণসী। বারাণসীকে কি বলবো আমরা, প্রাচীনতম শহর এবং হিন্দু তীর্থস্থান। নেক্সট দেখো মুম্বাই, মুম্বাইকে কি বলবো, অর্থনৈতিক রাজধানী। এরপরে দেখো কলকাতা, কলকাতাকে আমরা কি বলি, সাংস্কৃতিক রাজধানী। দিল্লি, দিল্লিকে বলা হয় রাজনৈতিক রাজধানী। এবং আহমেদাবাদ, প্রাচ্যের ম্যানচেস্টার, এগুলো কিন্তু বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, কাকে উড়ন্ত শিখ বলা হয়? এএনএম জিএনএম 2022 সালে আসা প্রশ্নপত্র। এছাড়া তোমাদের আমি 2023 জিকে, 2024 জিকে এবং 2025 এর উপর টার্গেট করে কিন্তু আমরা এই জিকে ক্লাসগুলি করব। এছাড়াও প্রত্যেক সপ্তাহে 2 দিন করে তোমরা কিন্তু আমার জিকে ক্লাস পাবে, সপ্তাহে 2 দিন করে তোমরা আমার জিকে ক্লাস পাবে। অবশ্যই তোমরা সেই জিকে ক্লাসগুলি কিন্তু অ্যাটেন্ড করবে। এছাড়াও আমি ছাড়া আমাদের সুজিত স্যার, রাজা স্যার, ঐশ্বর্য স্যার সবাই কিন্তু তোমাদেরকে এই এএনএমজিএন এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ক্লাস করাচ্ছেন। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি অ্যাটেন্ড করবে। রেগুলারলি আমাদের ক্লাস পাবে 5 পাঠশালার ইউটিউব চ্যানেলে। 5 পাঠশালা ইউটিউব চ্যানেলে, 5 পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের অবশ্যই ক্লাসগুলি কিন্তু দেখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি কি বলছি, উড়ন্ত শিখ কাকে বলা হচ্ছে? অপশন দেখে নিই, মিলখা সিং, পিটি উষা, জগজিৎ সিং, সৌরভ গাঙ্গুলি। তো উড়ন্ত শিখ কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। কি হচ্ছে? মিলখা সিংকে কিন্তু উড়ন্ত শিখ বলা হচ্ছে। দেখো এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্টস নিয়ে এসেছি, যেমন হচ্ছে সরোজিনী নাইডু, কি বলা হয় তাকে? ভারতের নাইটিঙ্গেল। ধ্যানচাঁদকে কি বলা হয়? মেজর ধ্যানচাঁদকে কি বলা হয়? হকির জাদুঘর। হিমা দাস পরীক্ষায় আসে, ধীম এক্সপ্রেস। পিটি উষা কি বলা হচ্ছে? উড়ন্ত পরী। সচিন তেন্ডুলকর লিটল মাস্টার। ঠিক আছে, তো এগুলো অবশ্যই তোমরা দেখবে। নেক্সট দেখো, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? তোমরা সকলেই জানো নোবেল পুরস্কার ভারতের মধ্যে কে পেয়েছিলেন, বা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার যদি বলি অবশ্যই তোমরা জানবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। তো কি অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। কিসের মধ্যে? তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, তাই না? কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে দেখো ভারতীয় নোবেল বিজয়ী সিভি রমন পদার্থবিজ্ঞানের জন্য 1930 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো অমর্ত্য সেন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন ভারতের মধ্যে
কত 1998 সালে। তো প্রত্যেকটা কি পয়েন্টস কিন্তু আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও ড্যাশ, মানে এখানকার মধ্যে কোনটি হচ্ছে, অপশনগুলো দেখে নেই। দূরবীন যন্ত্র তৈরি করেছিলেন, অবশ্যই ঠিক। অপশন নম্বর বিতে কি রয়েছে দেখেন একটু সকলেই। বৃহস্পতি গ্রন্থের 4টি উপগ্রহ আবিষ্কার করেছেন, এটাও ঠিক। অপশন নম্বর সিতে রয়েছে আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলাম সময়ের সুষম পরিমাপ দেয়, এটাও ঠিক। তো অপশন নম্বর ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবকটি সত্য। অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। দেখো গ্যালিলিও গ্যালিলি জন্ম 15ই ফেব্রুয়ারি 1564 সালে, মৃত্যু 8ই জানুয়ারি 1642 খ্রিস্টাব্দে, তাই তো। একজন ইতালিয়ান পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক তাকে বলা হয়। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে দূরবীন যন্ত্রের উন্নতি সাধন। তিনি দূরবীন যন্ত্র কিন্তু আবিষ্কার করেছিলেন এবং জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কি বললাম, তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবং বা এমনকি আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে কিন্তু তিনি আখ্যায়িত হয়ে আছেন। ঠিক আছে, তো গ্যালিলিও গ্যালিলি একজন জ্যোতির্বিদ, পদার্থবিদ, তারপর কি রয়েছে আমাদের পদার্থবিদ, জ্যোতির্বিদ, গণিতজ্ঞ এবং দার্শনিক, তাই না। তিনি কি করেছিলেন, দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন, বৃহস্পতির 4টি উপগ্রহ কিন্তু আবিষ্কার করেছিলেন। এছাড়াও তিনি কি করেছিলেন, পেন্ডুলাম সময়ের সুষম পরিমাপ কিন্তু দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বেবি, কি বললাম, প্রখ্যাত শ্রীমতী মীরা বেবি ফতেমা সাহেব, শ্রীমতী মীরা সাহেব ফতেমা বেবি, আমি নামটা উল্টো করে উচ্চারণ করলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। এনএমজিএন 2022 সালে প্রশ্নপত্র। দেখো তিনি কি ছিলেন, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং অপশন ডিতে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। কি হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দেখে নেই। লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ব্রাজেন্দ্রী পাল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা আশাপূর্ণা দেবী, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার সুব্বারামন বিজয়লক্ষ্মী, পরীক্ষায় কিন্তু বারবার দেয়, এগুলোকে আমরা বলতে পারি স্ট্যাটিক জিকে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে কিন্তু রাখবে। নেক্সট দেখো কি বলছে, প্রতি বছর বিশ্ব রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয় কোন দিনে। এনএমজিএন 2022 সালের প্রশ্নপত্র এটি। অপশনগুলো দেখে নেই। 8ই জুন, 18ই জুন, 8ই মে, 18ই মে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, 8ই মে। দেখো 8ই মে কিন্তু বিশ্ব রেকর্ড রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস। দেখো কি রয়েছে, 4 জানুয়ারি কি দিবস হয়, বিশ্ব ব্রেল দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ভীষণ ইম্পর্টেন্ট। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটিও বাংলা পরীক্ষায় আসে। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আর আমরা 5ই সেপ্টেম্বর কি করি, আমাদের ভারতের মধ্যে টিচার ডে আমরা কিন্তু পালন করি। কিন্তু আমরা যদি দেখি 5ই অক্টোবর বিশ্ব পরিবেশ দিবস, সমগ্র পৃথিবীতে পরিবেশ দিবস সেদিন, সরি শিক্ষক দিবস সেদিন হিসেবে করা হয়। 1 জুলাই ডক্টর দিবস কিন্তু পালন করা হয়। তো 8ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় সমগ্র পৃথিবী জুড়ে। আর আমরা যদি দেখি 5ই সেপ্টেম্বর আমরা ভারতের মধ্যে শিক্ষক দিবস কিন্তু পালন করে থাকি, তাই না।
নেক্সট দেখো, আজকে লাস্ট প্রশ্ন দেখো, সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? তোমাদের বারবার করিয়েছি এই ক্লাসটি, কিন্তু এই সোডিয়াম বাইকার্বনেট এমসিকিউতে করিয়েছি কিন্তু বারবার। এএনএম এবং জিএনএম 22 সালের প্রশ্ন, জিকে থেকে কিন্তু। হ্যাঁ, অপশনগুলো দেখে নেই। বেকিং পাউডার, সাধারণ লবণ, ভিনিগার, আজিনোমোটো। তো সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বেকিং পাউডার নামে কিন্তু তিনি সোডিয়াম বাইকার্বনেট পরিচিত। দেখো, সোডিয়াম বাইকার্বনেট সাধারণত বেকিং সোডা নামে পরিচিত। আর এর রাসায়নিক সংকেত কি? ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে। বেকিং পাউডার বা সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সূত্র কিন্তু আসে NaHCO3। কি বললাম? NaHCO3। এর ব্যবহারগুলো দেখো, বেকিং শিল্পে অ্যান্টাসিড হিসেবে এবং পরিষ্কারক হিসেবে কিন্তু আমরা সোডিয়াম বাইকার্বনেট কিন্তু ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বেকিং পাউডার বলি। তো দেখো, এই ছিল জিকে থেকে 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2022 সালের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো।